বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার, আপনি জেনে থাকবেন, বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রীংলা, তিনি বলেছেন যে বাংলাদেশে আসন্ন নির্বাচনে অনিয়ম হলেই কেবল জামাত ক্ষমতায় আসতে পারে। মানে আপনি কথাটা লক্ষ্য করবেন যে জামাত শুধুমাত্র আসতে পারবে যখন অনিয়ম হবে, সঠিকভাবে নির্বাচন হলে জামাতের আসা সম্ভব নয়। তার দাবি হচ্ছে সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামী কখনোই জিততে পারেননি, ভবিষ্যতেও পারবে না। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন প্রকাশের পর ভারতীয় কূটনীতিকের এমন মন্তব্য কি বার্তা দেয়? তো আপনি যে প্রশ্নটি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ফার্স্ট অফ অল আমি বলতে চাই, ওয়াশিংটন পোস্টের যে নিউজটি আমরা দেখলাম, এটা বেসিক্যালি একটা অফ দ্য রেকর্ড কনভারসেশন ছিল, আমি যদি ভুল না করে থাকি। তো জার্নালিস্টিক এথিক্স হচ্ছে, যদি অফ দ্য রেকর্ড কোনো কনভারসেশন হয়ে থাকে, সেটা যতক্ষণ না যিনি বলেছেন তার অনুমতি ব্যতিরেক, তার পারমিশন ব্যতিরেক এটা প্রচার করা উচিত না, অফ দ্য রেকর্ড কনভারসেশন। আর এমনিতে এই ধরনের যে ডিপ্লোম্যাটিক কনভারসেশনগুলো হয়, আপনি জেনে থাকবেন যে সেটা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন হয়তো এমবেসির লোকজন কথাবার্তা বলে থাকেন, অনেক সময় তাদের এক্সচেঞ্জ হয়, ইউরোপীয় ইউনিয়ন বলেন, ইউএস বলেন, চায়না বলেন, সবাই কিন্তু এই ধরনের ডিপ্লোম্যাটিক কনভারসেশনগুলো করে। তো এখন সেক্ষেত্রে কতটুকু আসলে, এটা তো জার্নালিস্টিক এথিক্সের কোয়েশ্চেন, কতটুকু আপনি প্রকাশ করতে পারবেন, এবং অফ দ্য রেকর্ড যদি কনভারসেশন হয়ে থাকে সেটা প্রকাশ করাটা আসলে কিভাবে বাংলাদেশের মানুষ দেখছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের যারা এখানে সোকল নাম নাইলাম সিনিয়র জার্নালিস্ট বলে পরিচিত, তারা কিভাবে দেখছেন, এটাও আমরা আসলে দেখার প্রত্যাশী। কিন্তু মোটার আগে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বলে আমার ঠাহর হয়েছে, সেটা হচ্ছে এইটাকে কেন্দ্র করে যে ন্যারেটিভটা বিল করা হয়েছে, অর্থাৎ ওয়াশিংটন পোস্টে যে লেখাটা হয়েছে সেটাকে কেন্দ্র করে। এখন এই তাহলে ন্যারেটিভটা কী জিনিস? এই ন্যারেটিভটা হচ্ছে যে দেখেন, বাংলাদেশের মানুষজন কিছু করে নাই, যা করেছে ইউএসএ করেছে, এই একটা ন্যারেটিভ। এবং এটা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের লোকজন, পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারী লোকজন এবং ইন্ডিয়ান কিছু আপনার মিডিয়া আউটলেটস, তারা কিন্তু এটা বারবার প্রচার করার চেষ্টা করছে জোরে সোরে, যে বাংলাদেশের জনগণের যে স্বতঃস্ফূর্ততা এই অভ্যুত্থানে, এবং তারা যে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিল, সেটাকে ইউএসএ সেন্ট্রিক একটা বয়ান দিয়ে তারা প্রতিস্থাপিত করতে চেয়েছে দীর্ঘদিন ধরে। এবং আমার কাছে মনে হয়েছে এই যে পুরো ওয়াশিংটন পোস্টের যে লেখাটা, তাতে এর একটা ছাপ আপনি পাবেন। মনে হচ্ছে যেন আগামী ইলেকশনেও কাউকে না কাউকে ইউএসএ এনে ক্ষমতায় বসায় দিতে পারে, মনে হচ্ছে যেন ইউএসএই সব কিছু নিয়ন্ত্রণ করতেছে। এটার মধ্য দিয়ে বেসিক্যালি তারা বাংলাদেশের অভ্যুত্থানটাকে কোয়েশ্চেন করে, এবং এটা খুবই বাজে একটা কাজ। এবং যারা এই কাজের সাথে জড়িত, যারা এগুলো করছে বাংলাদেশে বসেও কিছু লোক এই কাজগুলো করছে, আমরা তাদেরকে সবসময় চ্যালেঞ্জের মুখে রাখবো। আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে যে জামাতে ইসলামী বলেন কিংবা অন্যান্য রাজনৈতিক দল, এখন তো সেটা বিএনপিও হইতে পারতো, কিছুদিন আগে তো বিএনপিকেও তারা শত্রু মনে করতো, দিল্লির লোকজন আর কি, তারা বিএনপিকেও মনে করতো যে বিএনপি যদি ক্ষমতায় আসে, না আমি সেটা বলছি না, আল মামুন রাসেল ভাইয়ের সাথে আমার এখানে শার্প একটা ডিস্টিংশন আছে। উনি যেভাবে বলতে চেয়েছেন যে তারেক রহমান বোধহয় এইভাবে বাংলাদেশে আসতে পেরেছে অমুকের সাথে বন্ধুত্ব করে, আমি এটা মনে করি না। আমি মনে করি, আমি তারেক রহমানকে একটা জাতীয়তাবাদী শক্তি মনে করতে চাই। আমি মনে করি যে উনি বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, যেটা একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছিল কিছু জায়গায়, সেক্ষেত্রে ওনার কিছু স্থিতিশীলতা আছে। কিন্তু আমার কোয়েশ্চেনটা আরো ব্রডার জায়গায়, সেটা হচ্ছে যে আপনি দিল্লি কেন ঠিক করে দিবে যে কে পাওয়ারে আসলে তার সাথে সম্পর্ক নষ্ট হবে, কে পাওয়ার আসলে এখানে মিলিটেন্সি জেগে উঠবে, কে পাওয়ার আসলে এইটা হবে, কে পাওয়ার আসলে গণতান্ত্রিকতা থাকবে না, এইটা নিয়ে দিল্লির কেন এত মাথা ব্যথা? মাই কোয়েশ্চেন ইজ দ্যাট। এবং থার্ড আরেকটা জিনিস যেটা আপনাকে খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি, যে সেটা হচ্ছে দিল্লি ব্যতীত অন্য যে কোনো কান্ট্রির সাথেই বাংলাদেশের যখনই কোনো সম্পর্ক হতে যায়, সেটা তুরস্ক হোক, সেটা চায়না হোক, সেটা ইউএসএ হোক, অটোমেটিক্যালি এটাকে ইভিল হিসেবে চিত্রিত করা হয়। যেন বা বাংলাদেশ যদি দিল্লি ছাড়া অন্য কারোর সাথে সম্পর্ক রাখতে চায়, তাহলে যেন এটাখানে মিলিটেন্সির একটা জাগ্রত হইতে পারে, একটা রিসার্জেন্স হইতে পারে, বাংলাদেশ একটা খারাপ দিকে চলে যেতে পারে। সো এই ধরনের যে ন্যারেটিভগুলো, এই তিনটা মোটার আগে আমি ন্যারেটিভ বলেছি, এগুলোকে আমাদেরকে ভাঙতে হবে। এবং আমরা এই ওয়াশিংটন পোস্টের লেখাটা থেকে আমরা মূলত এই তিনটা জিনিস দেখতে পাই। ফোর্থ আরেকটা জিনিস আপনাকে আমি বলি, লাস্ট এটা বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে যেটা আপনি হর্ষবর্ধন শ্রীংলার কথা বললেন। উনি বললেন যে সুষ্ঠু নির্বাচন হইলে, নির্বাচনে অনিয়ম ব্যতীত জামাত ইসলামী আসার কোনো সম্ভাবনা নাই। আমার আলোচনাটা সিম্পল, উনি সুষ্ঠু নির্বাচন বলতে তাহলে কি বুঝেন? উনি কি সুষ্ঠু নির্বাচন বলতে 2018 সালের নির্বাচনটাকে বুঝেন? যেহেতু জামাতের ভোট আমরা দেখেছি যে সব মিলিয়ে পার্সেন্টেজ অনুসারে খুব বেশি পার্সেন্টেজ হয় না, সেই হিসেবে সব আগের নির্বাচনগুলোতে আমরা যখন দেখেছি বেশিরভাগ নির্বাচনে জামাতের অংশটা কোনগুলো, অবশ্যই 2008 এর নির্বাচনের আগের কথা বলা না। আমি আপনাকে বলি, এটা তো আসলে এটা আপনি তখন 2008 সাল থেকে এই 2024 এর অভ্যুত্থানের মধ্যে একটা বিশাল সময় অতিবাহিত হয়েছে। এখন 2008 সালে ধরেন আওয়ামী লীগের এক ধরনের বলতো যে আমাদের একটা ভোট ব্যাংক আছে, তাই না?
আবার ধরেন বিএনপির বলতো যে আমাদের এক ধরনের ভোট ব্যাংক আছে, জামাতের এক ধরনের ভোট ব্যাংক আছে। আপনি যদি 2008-এর পূর্বের হিসাব দিয়ে এখনের হিসাব মিলাতে যান তাও তো হবে না। এটা তো বিশাল চেঞ্জেস ঘটে গেছে বাংলাদেশের মানুষদের ভেতরে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে। জেনারেশন চেঞ্জের সাথে সাথে মানুষের রুচির Of course, পরিবর্তন কিন্তু এবং আমার প্রশ্নটা আরো ফান্ডামেন্টাল। সেটা হচ্ছে হর্ষবর্ধন শ্রীংলা সাহেব উনি কি সুষ্ঠু নির্বাচন বলতে 2018 সালের নির্বাচনকে বুঝান? উনি কি সুষ্ঠু নির্বাচন বলতে 2024 সালে ওই আমি ডামি ইলেকশন বুঝাই থাকেন কিনা সেটা আমাদের জানতে হবে, সেটা ওনাকে কোয়েশ্চেন করতে হবে। জি, আমরা এবং আবার আসবো। বাংলাদেশের নির্বাচনে কে জিতবে কে জিতবে না, দ্যাট উইল পিওরলি বি ডিসাইডেড বাই দ্য পিপল। পিপল যাকে মনে করে, পিপলের এজেন্সি আছে, সেই এজেন্সি অনুযায়ী সে যাকে ইচ্ছা তাকে নির্বাচন করবে। এখানে কাউ বলার অধিকার নাই যে অমুক এটা করেছে, তমুক এটা করেছে, অমুক দেশ এসে অমুককে বসিয়েছে, এটা বলার অধিকার কারণ।